শেখ হাসিনা বলে উঠলেন, আমি আসছি, তুমি পারলে ঠেকায়, আমি আমি রওনা হচ্ছি, তুমি পারলে ঠেকায়। এই হলো শেখ হাসিনা, এই হলো আওয়ামী লীগের। আমি বলছি যে এই ষড়যন্ত্র দিয়ে হবে না, এই ষড়যন্ত্র চলতেই থাকবে। হ্যাঁ, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের সামনে এখন দেখা যাচ্ছে, কিন্তু সেটা বলতে পারেন যে যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়, ভেঙে দিতে চায়, সেই শক্তি কিন্তু অনলি বাংলাদেশের ভিতরে নয়। সেটা কারণ ৭১ সনের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুধু পাকিস্তানের আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষকে, নিরস্ত্র মানুষকে আক্রমণের মাধ্যমেই শুরু হয়নি। সেটার সাথে যারা যুক্ত ছিল, আমি বারবার এটা বলে যাচ্ছি, সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দেশ, এটা যুক্ত ছিল, চীন যুক্ত ছিল, বাংলাদেশের অ্যান্টি লিবারেশন ফোর্স লাইক জামায়াতে ইসলাম এবং অক্সিলিয়ারি ফোর্স গুলো যুক্ত ছিল। অতএব সম্মিলিতভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যখনই দাঁড় করায় বা যখনই এটা সামনে আসে, আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত কিছু একত্রিত হয়। এবং আমি সেখানে সংক্ষেপে তুলে ধরতে চাই যে বাংলাদেশের, আমরা যদি বলি রেজিম চেঞ্জ, এই শব্দটার বাংলা অর্থটা আমি ব্যবহার করি, গত টকশোতেও কোথাও বললাম, সেটা হলো শাসনতন্ত্রের কে চেঞ্জ করা। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে শাসন করত, সেই শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলার জন্য এই অক্ষগুলো, পৃথিবীর বিভিন্ন অক্ষগুলো, আপনি ইউএস এর নামও বলেছেন, এবং সেইভাবে সেটা হয়েছে। উদাহরণস্বরূপ নিয়ে আসতে পারি সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রাক্তন রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ অদূর ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা শূন্য। সেইভাবে আমরা বলতে পারি লিবিয়ার কথা, সেইভাবে আমরা বলতে পারি ইরাকের কথা। কিন্তু আমরা আর দুইটি উদাহরণ দিব। সেই দুটি উদাহরণের প্রথমটি হলো মিশরে যখন নির্বাচনের মাধ্যমে মুরসি তার মুসলিম ব্রাদারহুড নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন কিন্তু এই অক্ষয়ের প্রধানরাই আবার দেখলো না, এখানে শাসন, আমরা তো এখানে রেজিম চেঞ্জ চাই, শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না, সো মুরসিকে ফাঁসি দাও, সিসিকে নিয়ে আসো, সেই মুবারকের মতনই আবার সেখানে থেকে গেল, কোনো পরিবর্তন কিন্তু সেখানে ঘটালো না। অতএব বাংলাদেশের ব্যবস্থাটা যে এখানে শাসন ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তনে, যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষেরা শেখ মুজিব, বঙ্গবন্ধু, বাংলাদেশ ৭১ প্রশ্নে আপোষহীন, যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষেরা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, অতএব আওয়ামী লীগকে তথা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়া অন্যান্য দেশগুলোর মতন এটা সম্ভব হচ্ছে না। তাই এই ষড়যন্ত্র চলতেই থাকবে। এখন আসি দ্বিতীয় কথাটায়, আওয়ামী লীগকে ভাঙ্গার ষড়যন্ত্র কথাটা এখন শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আরেকটা কথা মনে পড়লো, বলে রাখি। আমি আমার কথাটা কোট করে রাখেন অনলাইনে, যে যতদিন বঙ্গবন্ধু তনয়া শেখ মুজিব কন্যা যেভাবেই বলি না কেন শেখ হাসিনা জীবিত থাকবেন, ততদিন আওয়ামী লীগকে ভাঙ্গার কোন ষড়যন্ত্র আসলে সাকসেস হবে না। এর কারণটা হলো, আওয়ামী লীগের যারা সাপোর্টার, তাদেরকে যদি আমরা সুরকির মতন তুলনা করি, সিমেন্ট নাম বার্লি এবং অন্যান্য তুলনা করি, তাহলে সেটাকে সংযুক্ত রাখার জন্য ডিম ব্যবহার করা হয় যাতে শক্তিশালী থাকে, অথবা সিমেন্ট ব্যবহার করা হয়। অতএব শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। আমরা ষড়যন্ত্র করতে পারবো, আমরা ১/১১-তে ষড়যন্ত্র করেছি, এমনকি ওয়াশিংটন ডিসি থেকে শেখ হাসিনাকে ফোন করে এই যে ইত্তেফাকের ব্যারিস্টার, আমি নামটা ভুলে গেছি, ব্যারিস্টার যিনি বড় ছেলে মঞ্জু, আমি ইয়ার কথা বলছি, আনোয়ার হোসেন মঞ্জুর বড় ভাইয়ের কথা বলছি, মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন। হ্যাঁ, ব্যারিস্টার মইনুল হোসেন এই ওয়াশিংটন ডিসিতে ছিলেন শেখ হাসিনা, তিনি ফোন করে বলেছিলেন, বোন তোমার এখন আসার প্রয়োজন নেই। রিপিট ইট, উনি এইভাবে বলছেন যে বোন তোমার এখন আসার প্রয়োজন নেই। শেখ হাসিনা বলে উঠলেন, আমি আসছি, তুমি পারলে ঠেকায়, আমি রওনা হচ্ছি, তুমি পারলে ঠেকায়। এই হলো শেখ হাসিনা, এই হলো আওয়ামী লীগের। আমি বলছি যে এই ষড়যন্ত্র দিয়ে হবে না, এই ষড়যন্ত্র চলতেই সঙ্গে। দস্তগীর জাহাঙ্গীর, আপনার কাছ থেকে একটু গভীর ভাবে একটু শোনাতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির এই তারেক রহমানকে যখন বাইরের শক্তি, আমরা একদম যদি এগ্রি করে নেই যে শেখ হাসিনা সরকার
মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের কথা বলি বা অন্য দেশগুলো তাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই বা পরীক্ষায় দিতে পারে নাই, উত্তীর্ণ হতে পারেনি। শেখ হাসিনা চাননি কোনোভাবেই যে দেশের স্বার্থ অন্য কারো হাতে তুলে দিতে, কিন্তু সেই জায়গায় তারা চুজ করলেন তারেক রহমানকে। তো আমি তো এতক্ষণ সালেহ আহমেদ লোপার কাছে বললাম, যে জানতে চাইলাম যে মঈন খান কিংবা খন্দকার মোশাররফদের অবস্থা কি। আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আন্তর্জাতিক পর্যায় থেকে যারা তারেক রহমানকে বসানোর জন্য ভূমিকা পালন করেছে, তারা কি একটু বিব্রত হচ্ছে কিনা এই তারেক রহমানের এইসব বক্তব্য শুনে? একেবারেই না। আমি একদম সরাসরি বলে শুরু করি, একেবারেই না, অন্য একটা কারণে বলি। বহির্বিশ্বের যে সকল শক্তি বাংলাদেশে এই ক্ষমতার পালাবদল বলবো না, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাইলো, তাদের কাছে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবে, কোন পার্সনটা হবে, ওইটা ইন্টারেস্টিং না, ওইটা বিষয় না। আরেকটা বিষয়, যেটা গত 15 বছরের আওয়ামী লীগ নিজের ক্ষতি করেছে, সেটার ইমপ্লিমেন্টেশনটা বিএনপিতে হচ্ছে, এবং সেটা একেবারেই আপনি বলতে পারেন কপি করা হচ্ছে। কি কপি করা হচ্ছে? আওয়ামী লীগের 15 বৎসরে নেতৃত্বের দুর্বলতা তৈরি করা হয়েছে, দুর্বল নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। যিনি সিরিয়াস নেতৃত্ব দিতে পারতেন বা পারেন, তাকেও কলুষিত করা হয়েছে ইন্টেনশনালি। এটার জন্য আওয়ামী লীগ নিজে দায়ী নয়, আওয়ামী লীগের ভেতরে গুপ্তভাবেই কাজটুকু সম্পাদন করা হয়েছে, যেটা শেখ হাসিনা নিজেও বুঝতে পারেননি বা জানতেন না। দুর্বল নেতৃত্বের মৌলিক একটা কারণ, তারা তৌফিক, মারুফ, আহমেদ, শায়লা লোপা বা দস্তগীর হয়ে ওঠে না। কারণ আমাদের কণ্ঠস্বর, আমরা সবসময় সত্য বলতে পারি, কারণ আমরা যেটা শিখেছি, করতে পারছি, আমাদের কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, সেই কোন দুর্বলতা না, আমরা দুর্বল সাংবাদিক নই, আমরা দুর্বল মানুষ নই, কিন্তু দুর্বল মানুষ হিসেবে যখন নেতৃত্বের আসনে বসানো হয় বা তার চরিত্রের স্খলন করানো হয়, তখন ওখানে ওই নেতৃত্বটা, ওই দলটা দুর্বল হয়ে পড়ে। অতএব আপনার প্রশ্নের উত্তর না, যেটা বলেছিলাম সেটার ব্যাখ্যাটা হলো, যারাই তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা খুশি, শিরোধারাহীন, কথা বলতে পারে না, 69 কে মারা গেল সেটাও জানে না, মাওলানা ভাসানী কবে মারা গেছেন আমি দস্তগীর না জানলে এটা বলবো না তো, বা আমি বলবো যে মাওলানা ভাসানীর যে ছিল সেটা অমুক ভাবে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে। ডেট বলতে গেলেই তো আমাকে বলতে হবে আমি ভুল বলতে পারি, যেটা শায়লা লোপা বলেছেন যে তিনি আসলে ওনার ইনফরমেশন জানার কতটুকু দৌরাত্ম, সেটা নিয়ে আমাদের সংশয় আছে। আজ থেকে 3 মাস আগে যখন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়ার স্ত্রী, খালেদা জিয়ার সন্তানই প্রধানমন্ত্রী হবেন, এটাও যখন ধরে নিলাম, তখন আমার মনে একটা ক্ষীণ ছিল, আশা ছিল, যেটা ডক্টর ইউনূস নিয়েও ছিল, যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে, আমি বলছি স্বেচ্ছা নির্বাসনে, ব্রিটেনের মতন জায়গা যেখানে ব্রিটেনের রাজধানী যেখানে লন্ডনে বসবাস করেছিলেন, সেখানে গণতন্ত্রের চর্চা হয়। উনি ইচ্ছা করলেই যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ মানুষও পারবে, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি, উনি ইচ্ছা করলেই গ্যালারিতে যেতে পারতেন ব্রিটিশ পার্লামেন্টে, ইচ্ছা করলেই কনজারভেটিভ বলেন আর বলেন, লেবার পার্টির বলেন, তাদের মন্ত্রীদের সাথে আড্ডা দিতে পারতেন। সেইটা 17 বছরের একটা দুর্দান্ত সময় ছিল। উনি ইচ্ছা করলেই বুঝতে পারতেন গণতন্ত্র কিভাবে চর্চা হয়, কিভাবে কথা বলা যায়, কিভাবে ওনার স্ক্রিপ্ট লিখে দিতে যায়। একটা বিষয় খুবই আশ্চর্যজনক, যে দেখুন 17 বৎসর স্বেচ্ছা নির্বাসনে একটি বারও উনি আমেরিকার বিরুদ্ধে কথা বলেননি। যদিও এই তারেক জিয়া এখানকার সংস্থা দিয়ে ব্ল্যাক লিস্টেড মানুষ, যেমন মোদিও এক সময় আমাদের ইউএসএ ব্ল্যাক লিস্টেড ছিলেন, কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমেরিকা তার সমস্ত কিছু উঠিয়ে দিয়ে রাজকীয় সম্মানে, আমি ফিজিক্যালি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এই হোয়াইট হাউসে, ওনার রাজকীয় কিন্তু তারেক জিয়াকে এখনো কিন্তু বুঝতেই পারছেন যে তারেক জিয়াকে অনেকটাই ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে
কেন জানি মনে হচ্ছে সেই সেই ইয়ের আমলে আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভ যেভাবে মির্জা জাফরকে বসিয়ে যে উনি বাংলার নবাব, কিন্তু সবই আসতো ওই কুঠি থেকে। তো সেইভাবেই ঘটনাগুলো ঘটছে। কারণ এই লোপাত অন্তত পক্ষে ওনাকে শুনেন, আমি কেন এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টার সাথে তারেক জিয়াকে মেলাতে পারছি না। 2 মাস সময় উনি অতিবাহিত করেছেন। অতএব আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত আকারে বলে রাখি যে না, এটাতে আরো তাদের সুবিধা, যাদের কথা আপনি মেনশন করেছেন তাদের আসলে সুবিধা। কারণ শিরোধারা হীন মানুষের নেতৃত্ব আমাদের দেশের জন্য তাদের কাছে থাকলে তারা যা খুশি তাই করতে পারবে। এবং সেটা দেখেছেন যে আরেকজন বলা হচ্ছে উনি পড়াশোনায় ইয়ে কি জানি পড়াশোনা করা মানুষ, ডক্টর ইউনূস, কিন্তু সেটাও তো একটা শিরোধারাহীন মানুষ। কারণ তার একটি ডকুমেন্ট আজকে শায়লা লোপার সাথে শেয়ার করেছি, এই ডকুমেন্টটা আপনাকে আমি শেয়ার করব। এই ডকুমেন্ট আপনি বাংলা তর্জমা করলে দেখবেন যে এর চেয়ে বড় বিশ্বাসঘাতক হয় কি করে একটি দেশকে এভাবে বিক্রি করে দেয় কিভাবে। অতএব নেতৃত্ব যত দুর্বল হবে দেশ তত স্বনির্ভরতা হারাবে, এবং শেখ হাসিনার মতন ব্যক্তিত্ব বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব দিতে বিরল। আমি শেখ হাসিনার সাথে অনলি যে তুলনা করতে পারি সেটা আপনার কাছ থেকে নর্থ সি পাড়ি দিয়ে হারুইচে পৌঁছার পর যে ভূমি পাবেন সেখানকার আয়রন লেডি ছিলেন মার্গারেট থেচার। ধন্যবাদ। শেষ করব দস্তগীর জাহাঙ্গীর আপনাকে দিয়ে। আমরা দেখছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাংবাদিকদের কেউ কেউ, কিংবা এমনকি যারা 2024-এর 5ই আগস্টে জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলেন, তাদের অনেকেই এখন প্রকাশ্যে গণমাধ্যমে এসেই, টকশোতে এসেই, মেইন স্ট্রিমের টকশোতে এসেও তারা বলছেন যে এই এর চেয়ে তো, এই ইউনূসের চেয়ে তো শেখ হাসিনা কে আমরা দেশ থেকে বাধ্য করে ভুল করেছি, কিংবা এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা আমাদের আসলে প্রতারিত হয়েছি, আমরা ফাঁদে পড়েছি, যে কথাগুলো এর আগেও গত 2 বছরে অনেকেই বলছেন। কিন্তু এখন একদম কোর গ্রুপের, এমনকি এনসিপির ছেলেপান্ডরাও ভিন্নভাবে ঘুরিয়ে ওই কথাটি কিন্তু তারা বলছে। তো যদি তাই হয়, তারা কি শেখ হাসিনা আওয়ামী লীগ দুটোকে আলাদা করার কথা ভাবছে, নাকি যখন তারা এই কথা বলে তারা শেখ হাসিনাকে মিন করেই বলে যে শেখ হাসিনাকেই দরকার? আপনাকে আমরা কিন্তু সবাই দেখি, গত বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আসছে যে শেখ হাসিনা অনেক ভালো ছিল। কালকে শুনলাম একজন বাম নেতা তিনি বলেছেন যে যদি শেখ হাসিনা মানে 10% দোষ থাকে, তাইলে ডক্টর ইউনূসের সেখানে 50% দোষ আছে, তাহলে কাকে আমরা শাস্তির আওতায় আগে আনবো? একজন খুবই, কালকে টক শোতেই আমি দেখছিলাম। তাইলে এই শেখ হাসিনার বিরুদ্ধে কারা আপনার এখন ষড়যন্ত্র করছে? শেখ হাসিনার বিরুদ্ধে যারা সেইভাবে না বলে, আপনার প্রশ্নের প্রথম অংশটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে জুলাই মাসে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র করে যে কাজটা করা হচ্ছে, যে বাংলাদেশকে একটি বাংলাদেশ যে সুশৃঙ্খল একটি রাষ্ট্র ব্যবস্থা দেশ হিসাবে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত করার যে এখন আমি বলতে পারি এটা আন্দোলন, মানে এই অর্থে আন্দোলন। তারা এখানে, আমি আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই, ওনারা জানেন কিন্তু আমাদের মতন এই 3 জনের আড্ডা থেকে ওনারা হয়তো এখনো শুনেননি। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি শাসন ব্যবস্থা, স্থায়ী শাসন ব্যবস্থা, যেখানে মানুষের, এমনকি তৃণমূলের কর্মীর কথা বলছি না, তৃণমূল মানুষের, রিক্সাওয়ালা বলেন, কৃষক বলেন, ক্ষেত মজুর বলেন, তাদের আয় এবং উন্নতি হচ্ছে। তাদের ডেইলি যে আয়, সেটা দিয়ে তারা আগের মানুষের মতন দুধ বিক্রি করে চেপা শুটকি কিনে খেতে হতো না। তারা চেপা শুটকিও খেত, দুধও খেত, এরকম একটা পর্যায়ে চলে গেছিল তারা। সেখান থেকে ঘটনাটা কেন ঘটলো, কেন
কিছু মানুষ বা যারা আপনি যাদেরকে মেনশন করছেন যে তারা এখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল, ভুল করেছি, সেইটার একটা ব্যাখ্যা, দুর্দান্ত একটা ব্যাখ্যা আছে, এবং এটা ইতিমধ্যে ভেরিফাইড। কারণ পেশাগত কারণে গত 18-19 মাসে আমার কাছে তৃণমূলের বহু মানুষের সাথে কথা হয়, দেখা হয়, অনলাইনে এইসব হয়। দেখা গেল যে শেখ হাসিনা উন্নয়ন করছেন, মানুষের আয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু ওনার প্রায় প্রতিটি এমপি, প্রতিটি এমপি, আমি একদম এটা আমার দায় নিয়ে বলছি, আমি এটার পিছনে দাঁড়িয়ে বলছি, প্রতিটি এমপি একটি মিনি রাজ্য তৈরি করেন, অর্থাৎ ওনারা জমিদার হয়ে বসে। ওনাদের প্রত্যেকটি জায়গায় নাকি বলছি, আমি ভেরিফাইড হিসেবেই বলছি, উপজেলা চেয়ারম্যান তার চাচাতো ভাই বা নিজের ভাই, তার কোথাও যদি কোনো মিউনিসিপ্যালিটি থাকে সেখানকার মেয়র ওর মামাতো খালাতো ফুফাতো ভাই, প্রত্যেকটা স্কুল কলেজের, এটা হলো বাস্তব চিত্র তারা বলছে, এবং আমি ভেরিফাই করে বলছি।